জি করে ঘটনাটি 1 মাস অতিক্রান্ত। এই ঘটনায় আমাদের ডাক্তার বোনটি আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তার বিচার চেয়ে সারা পৃথিবীর মানুষ যখন যে যেখানে ফিরেছে আন্দোলনে কিন্তু সামিল হয়েছে। কারণ আমরা প্রত্যেকে চাই এর সঠিক বিচার। আমরা সাধারণ মানুষ প্রত্যেকে এটা কিন্তু বুঝে গেছি যে এই ঘটনাটি প্রথম যেভাবে সাজানো হয়েছিল ঘটনাটি কিন্তু সেটা নয়, এর ভিতরে আরো অনেক গভীর রহস্য রয়েছে। তো সেটাই সিবিআই কিন্তু তদন্ত করছে এবং আস্তে আস্তে অনেক জট কিন্তু খুলছে। তো যতক্ষণ না বিচার আমরা পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন কিন্তু চলবে। কারণ কি বলতো, এই ঘটনাগুলি না দিনের পর দিন ঘটে চলেছে। মেয়েদের অসম্মান করা, মেয়েদেরকে ছোট করা, তাদেরকে দমিয়ে দেওয়া, এগুলো কিন্তু চলছে, আজ প্রথম নয়। একটা মেয়ে মানে সে অনেক বুঝবে, নিজের অধিকার নিয়ে লড়াই করবে, এগুলো না এখনো আমাদের সমাজের বহু পুরুষ মানতেই পারে না। দেখো, আন্দোলন করছে কিন্তু প্রচুর মানুষ, তো সব পুরুষই যদি মেয়েদেরকে সম্মান করে তাহলে সত্যি কথা বলতে এই যে ঘটনাটি ঘটেছে এর পরে এরকম ঘটনা আর কখনো ঘটবে না। কিন্তু এটা তো সত্যি নয়। এই আন্দোলনের মাঝেও এমন অনেক মানুষ রয়েছে যাদের মনের মধ্যে কিন্তু নোংরা চিন্তা, খারাপ জঘন্যতম মানসিকতা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তার জন্যই কিন্তু এই ঘটনার পরেও একাধিক ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলি কিন্তু প্রমাণ করে যে খারাপ মানসিকতা বদলানো এতটা সহজ নয়। আমি কিছুদিন আগে দেখছিলাম, ডাক্তার দেখাতে এসেছে হসপিটালে, তো ভর্তি হয়েছে, যে নার্স তাকে চিকিৎসা করছে তাকে ওই রুগীটি যৌন হেনস্থা করেছে এবং সে প্রতিবাদ করেছে, পরবর্তীতে পুলিশ অ্যাকশন নিয়েছে। এটাই বলার, খারাপ চিন্তা ভাবনার মানুষ কিন্তু বহু রয়েছে, তার জন্যই কিন্তু এই ঘটনাগুলি দিনের পর দিন ঘটে চলেছে। তো আমরা প্রত্যেকেই চাইছি বিচার, এবং সঙ্গে আমরা চাই আমরা যেন নিরাপদ অনুভব করি। আমরা যেখানেই যাই না কেন আমাদের মনের মধ্যে যেন ভয় না কাজ করে, এইটাই আমাদের কিন্তু মূল দাবি। তো আমরা এই দাবির থেকে কিন্তু সরছি না, এবং যতক্ষণ না সঠিক বিচার পাচ্ছি ততক্ষণ কিন্তু থামছি না। তো আমাদের লড়াই না কোনো রং দেখে নয়, সাধারণ মানুষের লড়াইটা কিন্তু একটা সিস্টেমের বিরুদ্ধে। এই জঘন্যতম সিস্টেমের জন্যই কিন্তু ডাক্তার বোনটি আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমরা চাই না আর কোনো মেয়ের এরকম জঘন্যতম সিস্টেমের জন্য তাকে নিজের জীবন দিতে হয়, তাকে এই সিস্টেমের বলি হতে হয়। এটাই কিন্তু আমাদের একমাত্র চাওয়া। তো আবারও বলছি, আমাদের লড়াইটা কিন্তু জারি থাকছে। কিন্তু একটা বিষয়ে আজকে আমি কথা বলবো, সেটা হলো আমাদের সামনেই কিন্তু পুজো চলে এসেছে। এখন অনেকের মনের মধ্যেই এই প্রশ্নটা আসছে যে তিলোত্তমার বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো অনুষ্ঠানে যোগ দেব না বা পুজো বয়কট করব। আমরা পুজো চাই না, আমরা বিচার চাই। তো দেখো, আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমাদের একটাই চাওয়া, সেটা হলো সঠিক বিচার। কিন্তু একটা বিষয় আমাদের ভুলে গেলে চলবে না, আর কিছুদিন পরেই বাংলার যে বড় উৎসবটি আসতে চলেছে, দুর্গা পুজো। এই পুজোটা না শুধু পুজো নয়, এর মধ্যে অনেক বিষয় জড়িয়ে রয়েছে, যেগুলোর গুরুত্বও কিন্তু আমরা কিছুতেই অবহেলা করতে পারি না। কিন্তু এই প্রসঙ্গে কথা বলতে গেলে আমাদের মনের মধ্যে যেন একটা সফটনেস থাকে, আমরা যেন সমস্ত দিক বিবেচনা করে কথা বলি, কথার মধ্যে যেন একটা মায়া মমতা খুঁজে পাই সবাই। এইটুকু কিন্তু সবাই এক্সপেক্ট করে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে উনি বলেছেন চলো সবাই উৎসবে ফিরি। তো এই কথাটির মধ্যে না কোনো মায়া মমতা আমি অন্তত খুঁজে পাইনি, যেন একটা অর্ডার ভাব এসেছে ওনার কথার মধ্যে। দেখো, একটা কথা আমরা রাগ করেও বলতে পারি, সেই কথাটি আমরা উগ্রভাবে বলতে পারি, সেই কথাটি কিন্তু আমরা সফট ভাবে বলতে পারি। তো একটা কথা অনেক রকম ভাবে বলা যায়। তো মাননীয় মুখ্যমন্ত্রীর উৎসবে ফিরে আসার কথাটির মধ্যে না আমি কোনো সফটনেস দেখিনি, কেমন একটা যেন সবকিছুকে গুলিয়ে দেওয়া বা যে বৃহত্তম আন্দোলন সেটাকে দমিয়ে দেওয়া, এমনই কিন্তু ইঙ্গিত উঠে এসেছে। তার জন্যই কিন্তু এত বিতর্ক তৈরি হয়েছে। তো যাই হোক, এই পুজোতে ফিরে আসাটাও কিন্তু আমাদের জন্য খুব প্রয়োজন। একটা ছোট্ট উদাহরণ দেব,
অনেক আগের কথা বলছি, তখন আমি আমার হাজবেন্ডের সঙ্গে প্রথম পরিচয় হয়েছে। সেই বছর আমি প্রথম কলকাতাতে দুর্গাপুজো দেখছি। তো পুজো দেখতে দেখতে একটা কথা আমার মাথাতে এসেছিল, আমি ওকে প্রশ্ন করেছিলাম। আর এই কথাটি এসেছিল এই কারণে, যেহেতু আমি মুসলিম একটা পরিবারে বড় হয়েছি, তো আমি প্রথম থেকে শুনে এসেছি যে এই যে পুজোতে প্রচুর খরচ হয়, এত খরচ না করে সেই টাকাটা কিন্তু গরিব মানুষকে দিলে তারা উপকৃত হয়, এই কথাটি শুনেছি। তো আমিও যখন দেখছি যে কত বড় বড় প্যান্ডেল, কত লাইটিং, কত খরচ একটা প্যান্ডেল তৈরি করতে, এবং সেটা মাত্র 4 দিনের জন্য, তারপর সেই সমস্ত কিছু কিন্তু ভেঙে ফেলা হয়, সমস্ত কিছু কিন্তু নষ্ট করে দেয়া হয়, এটাই আমার মনের মধ্যে এসেছিল। আমি ওকে কিন্তু এই প্রশ্নটি করেছিলাম যে কেন এটা করা হয়, 1 বছর দুর্গাপুজো বন্ধ করে আমরা তো ওই টাকাটা গরিব মানুষকে দিতে পারি। তো এই কথাটি শোনার পর ও না আমাকে খুব সুন্দর করে বুঝিয়েছিল, এবং আমি সেই দিন থেকে এই দুর্গাপুজোর আসল রহস্যটা কিন্তু জেনে গেছি। তো ও আমাকে বলেছিল, এই যে দেখছো যে প্যান্ডেল তৈরি করা হয়েছে, এই প্যান্ডেল তৈরি করতে বাঁশ লেগেছে, কাপড় লেগেছে, অনেক রকম সরঞ্জাম লেগেছে, এগুলো তৈরি করতে প্রচুর লেবার কাজ করেছে, অনেক কিন্তু মানুষ এই কাজের সঙ্গে যুক্ত থেকেছে দিনের পর দিন, কারণ এই প্যান্ডেলগুলি কিন্তু 3 থেকে 4 মাস আগের থেকে কিন্তু শুরু হয়ে যায়। তো এই 3-4 মাস বহু মানুষ কিন্তু এই কাজের সঙ্গে ছিল। এবং এই যে ফুল দেখছো, এই যে ছোট ছোট দোকানগুলো দেখছো, আইসক্রিমের দোকান, ফুচকার দোকান, ঘুগনির দোকান, জিলাপির দোকান, এবং এই যে পুজোতে আমরা অংশগ্রহণ করব তার আগে কিন্তু আমরা পোশাক কিনেছি। তো এই সমস্ত কাজের সঙ্গে যারা যারা যুক্ত তারা কিন্তু এই একটা বছরের অপেক্ষায় থাকে, কারণ এই সময় না ছোট ছোট ব্যবসায়ীরা নিজেদের পুঁজিটাকে কিন্তু বাড়িয়ে নেয়, এবং এর ওপর বেস করে কিন্তু তারা সারা বছর চলে, এবং এর সঙ্গে কিন্তু বহু মানুষ যুক্ত থাকে। তো ঘুরে ফিরে এই যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, সেটা কিন্তু খুব সাধারণ মানুষের কাছে গিয়েই পৌঁছাচ্ছে। তো এই জন্যই এই দুর্গাপুজো খুব প্রয়োজন। এর সঙ্গে আর একটা বিষয় জানাবো, কিছুদিন আগেই আনন্দবাজারে একটা পরিসংখ্যান দিয়েছে, দুর্গাপুজোতে এই কটা দিন যে পরিমাণে আর্থিক লেনদেন চলে, সেটা যে কোনো একটা ছোট দেশের টোটাল অর্থের সমান। তো এখানে কিন্তু অনেক বিষয় জড়িয়ে রয়েছে। তো এই কারণে আমি সবার কাছে অনুরোধ করব, পুজো বয়কট এই কথাটি প্লিজ বলার আগে না অনেকবার ভাবো, এবং আমাদের মনে হয় আমরা আন্দোলনটাও চালিয়ে যাব, সঙ্গে কিন্তু পুজোটাও কন্টিনিউ করব। এটা আমার ব্যক্তিগত মতামত। দেখো, এই পুজোর ওপর কিন্তু বহু কিছু নির্ভর করে। যারা ওই যে পদ্ম ফুল তোলে মাঠে গিয়ে, বিভিন্ন ঝিল বিলে গিয়ে যে পদ্ম ফুল তোলে, তারা কিন্তু জীবনের রিস্ক নিয়ে এই কাজগুলি করে, কারণ তারা কিন্তু জানে যে এই সময়ে এই কাজগুলির মাধ্যমে আমরা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে টাকা আমাদের ঘরে আসবে, এবং ওই অর্থ কিন্তু ওই টোটাল পরিবারটারই অনেক আশা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ করবে, এটা আমার মনে হয়। তো আবারও বলছি, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, কিন্তু পুজোটাকে আমরা কিন্তু অবহেলা করব না। এটা আমার ব্যক্তিগত মতামত। তোমরাও তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রুচিনী ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।